উচ্চ আদালতের নির্দেশনার ২.৫ বছর পর কর্ণফুলী নদীর দুপাড় দখলমুক্ত করতে অভিযান শুরু। গুঁড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। কর্ণফুলী নদীর জন্য এরকম একটা অভিযানের খুব প্রয়োজন ছিল। মানুষের আদান প্রদান চলাফেরা অনেক সুন্দর হবে। সরকারি জায়গা সরকারি দখলে নেবে, অসুবিধা কি? কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না। স্থায়ী সমাধানের পরামর্শ পরিবেশবিদদের। উচ্ছেদ পরবর্তী যে প্রকল্প বা কার্যক্রম হবে বলে সরকারের চিন্তা রয়েছে, সেটি বাস্তবায়নের কার্যক্রমটা প্রস্তুত রাখতে হবে। যদি একটা সমন্বয়ের মাধ্যমে আদালতের আদেশটা বাস্তবায়ন করা হতো, জটিলতা আমরা এড়াতে পারতাম। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির তীব্র সংকট। বারবার অভিযোগের পরও মিলছে না প্রতিকার। খোঁড়া যুক্তি কর্তৃপক্ষের। একই এলাকায় বিক্রি হচ্ছে ওয়াসার পানি। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন ৩৪৯ জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। নাইকো দুর্নীতি মামলায় ১ যুগ পর নথি চাওয়ায় আইনজীবীদের বাকবিতণ্ডা। ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা শিথিল করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটার হওয়ার সুযোগ পেতে পারেন সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থীরা। এবং ঝালকাঠিতে কলেজ থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা। প্রেমের সম্পর্ক ভাঙার জের বলছেন স্বজনরা। অভিযুক্তকে গ্রেফতারে মাঠে পুলিশ। উচ্চ আদালতের নির্দেশনার ২.৫ বছর পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপাড় দখলমুক্ত করতে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস সহ ১০টি সংস্থা এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়। প্রথম দিনে গুঁড়িয়ে ফেলা হয় অন্তত ৫০টি অবৈধ স্থাপনা। এতে সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নগরবাসী। নুরজামাল আতিকের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। দখল আর দূষণে অনেকটাই প্রাণ হারাতে বসেছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী। বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই উচ্ছেদ করা যাচ্ছিল না অবৈধ দখলদারদের। ২০১৪ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ করে ২,২৮১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু অর্থ ছাড় সহ নানা জটিলতার কারণে কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে ভূমি মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে কর্ণফুলী নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকল পর্যায় থেকে একটি ইতিবাচক অংশগ্রহণ রয়েছে আমাদের এই উচ্ছেদ কার্যক্রমে। কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না এবং অলরেডি বেশ কয়েকটি জায়গা থেকে হুমকি ধামকি এগুলো এসেছে। আমার উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে হুমকি দিয়েছে, কিন্তু আমরা সেই হুমকিতে আমরা বিচলিত নই। কর্ণফুলী নদী দখল হওয়ার কারণে ও নাব্যতা সংকটের কারণে এখানে সমস্যায় পড়তে হচ্ছিল বোট চালকদের। এছাড়া দখলের কারণে সাধারণ মানুষদের পড়তে হয়েছে নানা সমস্যায়। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি সকলে। কর্ণফুলী নদীর জন্য এরকম একটা অভিযানের খুব প্রয়োজন ছিল। এটা তো আমরা বাপদাদার সম্পত্তি, সরকারের জমি সরকারের লাগতে আছে, সরকার নিয়ে যাবে শেষ। ওইগুলো তো মুক্ত হয়ে যায়, পরিবেশটা সুন্দর হবে, নদী বড় হবে, আমাদের নৌকা চালাতে সুবিধা হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নদী গবেষকরা বলছেন শুধু উচ্ছেদ কার্যক্রম চালালেই হবে না, রক্ষণাবেক্ষণ করতে হবে উচ্ছেদের জায়গাও। সীমানা চিহ্নিত করে যাতে আগামীতে আর কোনো ধরনের যে স্থাপনা গড়ে তুলতে কেউ না পারে কোনো প্রভাবশালী, সেই দিকে নজর রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের প্রায় ২ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন আছে এবং আমরা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যাতে কোনো ক্রমেই এই উচ্ছেদ অভিযান কেউ ব্যাহত করতে না পারে। দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। নিয়মনীতি তোয়াক্কা না করে এখানে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। আজ থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকলে কর্ণফুলী নদী তার প্রাণ ফিরে পাবে, এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বারবার অভিযান চালিয়েও দখল মুক্ত করা যাচ্ছে না নদীর পাড়। স্থাপনা উচ্ছেদের পর সেখানে টেকসই কোনো কার্যক্রম না থাকায় আবারও তা চলে যাচ্ছে
দখলদারদের কবলে। নদী দখলমুক্ত করতে টেকসই পদক্ষেপের পাশাপাশি নদী কমিশনকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান পরিবেশবিদদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। 2017 সালের 10 জুলাই বিশাল আয়োজন করে বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীচরে দখল হয়ে যাওয়া নদীর বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালায় BIWTA। তবে উচ্ছেদের পর সেখানে কোনো কার্যক্রম না থাকায় আবারও তা দখলে নিয়ে বড় স্থাপনা নির্মাণ করে দখলদাররা। এ কারণে গত সপ্তাহে আবারও নতুন করে কামরাঙ্গীচরে উচ্ছেদ অভিযান চালায় BIWTA। টেকসই কোনো উদ্যোগ না থাকায় দেশের বেশিরভাগ স্থানে বছর জুড়ে চলে এমন উচ্ছেদ আর দখলের খেলা, যে কারণে কখনোই টেকসই দখলমুক্ত হয় না জীবন্ত সত্তা ঘোষণা করা নদীগুলো। পরিবেশবিদরা বলছেন, উচ্ছেদের পর সাথে সাথে সেসব স্থানে দৃশ্যমান পরিবেশ বান্ধব কোনো কার্যক্রম না থাকায় দখলদাররা পুনরায় তা দখলে নেয়। পরিকল্পিতভাবে উচ্ছেদ করার পরে কি হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম উচ্ছেদের পরপরই ত্বরান্বিত আকারে না উদ্যোগ নেওয়ার মধ্যে দিয়ে উচ্ছেদটা একটা প্রহসনে পরিণত হয়েছে। সে কারণে যে কোনো উচ্ছেদেই আমরা শঙ্কিত হই যে এটি কি লোক দেখানো কিনা। যতক্ষণ পর্যন্ত সীমানা নির্ধারণ করে জনগণের হাতে সেটা প্রকাশ করা, এই কাজগুলি যদি না হয় তাহলে উচ্ছেদ অভিযান কার্যকর হবে না। উচ্ছেদের পরপরই পরের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নটা সম্পাদন করা হয়েছে। সেই কাজটুকু না করলে ঘোড়ার আগে গাড়ি জোড়া হবে, সত্যিকার অর্থে এই গাড়ি চলবে না। এছাড়া নদীতে সঠিক জায়গায় পিলার না থাকা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে টেকসইভাবে নদীকে দখলমুক্ত করা যাচ্ছে না বলেও মত তাদের। একটাই সমস্যা, সেটা হচ্ছে নদীর সীমানাটা ঠিকভাবে না আঁকা, এবং সীমানাটা ঠিকভাবে এঁকে সীমানার ভিতরে যাতে কেউ আসতে না পারে সেটার ব্যবস্থা না করা। এবং তারা কিন্তু নিজেরা গিয়ে এটা দখল করতে পারেনি যদি প্রশাসনিক যোগসাজশ না থাকে। একেবারে ভূমি অফিস থেকে নিয়ে শুরু করে আইন প্রণেতা পর্যন্ত অনেকেরই প্রশ্রয়ে এবং আশ্রয়ে এভাবে করে দখল করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নদীগুলো রক্ষায় সরকারের যে সদিচ্ছা থাকা দরকার, রাজনৈতিক পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে সেই সদিচ্ছাটি নেই। শুধু কাগজে কলমে নদী কমিশনকে নদীর অভিভাবক ঘোষণা না করে নদী বাঁচাতে বাস্তবিক অর্থে শক্তিশালী করা উচিত বলেও মনে করেন পরিবেশবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নিরীহ ব্যক্তি যেন পুলিশ সদস্যদের হাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহ 2019 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে বক্তব্যে তিনি জঙ্গি দমনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন। বলেন, মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাদেরকে। সাহসিকতার জন্য 349 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা শতাব্দীর ঐতিহ্যবাহী বাহিনী বাংলাদেশ পুলিশ। ৭১-এর 25শে মার্চ সর্বপ্রথম এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগে। ঐতিহাসিক এই রাজারবাগে পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধন অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেন, নিরীহ কোনো জনগণ যেন পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার না হয়। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশের প্রত্যেক সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি।
এর আগে 2018 সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ড সংখ্যক 349 জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক দেশের জন্য কাজ করতে আরো উৎসাহিত করবে বলে প্রতিক্রিয়ায় জানান পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য যে আত্মপ্রত্যয়, সেই আত্মপ্রত্যয়ে কাজ করার জন্য উৎসাহিত করে এই পদক। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই পদকে ভূষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এর পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। শুনানি শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। এদিকে নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে টানা হেঁচড়া অব্যাহত রয়েছে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় 1.5 মাস আগে জামিন আবেদন করেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার দুপুরে এই আবেদনের শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। লানেট কোর্ট ওনার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। ওনার আবেদন নামঞ্জুর করে আগামী 25/2/2019 তারিখ 4 শুনানির জন্য রেখেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এদিনও মামলার নথি নিয়ে দুপক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা হয়। 12 বছর পর মামলার নথি চাওয়া নিয়ে দুদকের আইনজীবী বলছেন বিচার কাজ বিলম্বিত করতেই অপচেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই অন্যায়, এই অবিচার, এটা শুধু রাজনৈতিক কারণ। তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে এই মামলা এখনো পরিচালনা করা হচ্ছে। এই মামলা বেগম খালেদার বিরুদ্ধে অভিযোগ নাই বললেই চলে। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এবং কথাগুলি সঠিক না। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ভুল আসামি জাহালমের কারাভোগের ঘটনায় দুদকের তদন্ত কমিটি 3 বছর পর বাড়ি ফেরায় পরিবারের উচ্ছ্বাস, ক্ষতিপূরণ দাবি। রাজধানীর মিরপুরে উত্তর কাফরুল, ইব্রাহিমপুর সহ আশপাশের এলাকায় প্রায় 4 মাস ধরে চলছে পানির তীব্র সংকট। আগে সামান্য মিললেও গত 2 মাসে 1 ফোঁটা পানিও মিলছে না ওয়াসার লাইন থেকে। এলাকাবাসী জানান, বারবার আঞ্চলিক ওয়াসা অফিসে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। এদিকে ওয়াসা বলছে জায়গার অভাবে নতুন পানির পাম্প বসানো যাচ্ছে না। এ যেন পানি নয়, সোনার হরিণ পাওয়ার মতো বিষয়। বলছি রাজধানীর মিরপুরের উত্তর কাফরুল ও ইব্রাহিমপুরের বাসিন্দাদের কথা। গত কয়েক মাস ধরে দিনে কিংবা রাতে ওয়াসার লাইন থেকে 1 ফোঁটা পানিও পাচ্ছেন না এই এলাকার মানুষ। তাই ওয়াসার গাড়ি থেকে পানি কিনে কিংবা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করে কোনো রকমের দিন পার করছেন এই এলাকার মানুষ। প্রায় 4 মাস ধরে নিয়মিত ঘরে ঘরে পানির অভাব, পানি কিনে কিনে খাওয়া হচ্ছে, তাও সাপ্লাই দিতে পারছে না। এত এই পুরো এলাকাতেই উত্তর কাফরুল, ইব্রাহিমপুর এবং আশেপাশে সব এলাকায় পানি নেই। পানি টানিয়ে আনছি, দুহার অসুস্থ হয়ে গেছি পানি টানতে টানতে। আমরা কিছুই করতে পারতেছি না, আমরা যে হাত মুখটা ধোবো সেটাও পারতেছি না। এখানে উত্তর কাফরুল 1 নম্বর পানির পাম্পটি দীর্ঘদিনের পুরনো হয়, এটি থেকে আর পানি তোলা যাচ্ছিল না। তাই ওয়াসা কর্তৃপক্ষ পানির পাম্পটি তুলে নিয়ে যায়। বিকল্প পানির ব্যবস্থা না করেই ওয়াসা পাম্পটি তুলে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এই পাম্পটা কয়েকবারই সংস্কার করা হয়েছে, এখন যে অবস্থা, এটা সংস্কার আর করা যাবে না। অকেজো, এটা এখান থেকে অলরেডি সরাই নিয়ে গেছে। ইচ্ছা করলে একসেন এখানে বোরিং করতে পারে, আরেকটা বোরিং করতে পারে, কিন্তু তারা উঠায় নিয়ে গেছে। মূল কথা হলো আমাদের জায়গা দিতে বলতেছে, কারণ জায়গাই তো আমরা ব্যবস্থা করতে পারি। যার পানি নাই সে বুঝে যে পানির কি কষ্টটা। হ্যাঁ, ইভেন বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য যে পানি, সেই পানিটুকু পর্যন্ত পাচ্ছে না। পাম্পটা নষ্ট হয়ে গেছে, এরা তো জানতোই যে পাম্পটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পাম্পটা নষ্ট হয়ে গেলে পাম্পের একটা বিকল্প তো অবশ্যই করা উচিত ছিল। এ ব্যাপারে মিরপুর জোনের পানির পাম্পের দায়িত্বে থাকা ওয়াসার কর্মকর্তারা দায়সারা জবাব দেন। একটা পাম্প করার জন্য নতুন জায়গা আছে,
আপনি তো কাফরুল জোনের যে এই জোনটার সহকারী প্রকৌশলী হিসেবে আপনি ওই জায়গাটা মানে আপনারা যে পাম্পটা তুলে নিয়ে এসেছেন না আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ওয়াসার হিসেবে রাজধানীতে দৈনিক পানির চাহিদা রয়েছে 225 থেকে 230 কোটি লিটার। এর মধ্যে মিরপুরেই পানির চাহিদা রয়েছে প্রায় 40 কোটি লিটার। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একই এলাকায় সরাসরি ওয়াসার লাইন থেকে জার ভর্তি করে বিক্রি হচ্ছে বিএসটিআই অনুমোদনহীন দূষিত পানি। দিনভর বিএসটিআই এর অভিযানে দুটি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন কোম্পানির অন্তত 3000 পানির জার ধ্বংস করা হয়। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের দূষিত পানি সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানায় সংস্থাটি। অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান তালা দিয়েই পালায় কর্তৃপক্ষ। এক পর্যায়ে তালা ভাঙতে বাধ্য হন বিএসটিআই এর কর্মকর্তারা। খালি চোখে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ও মানসম্মত মনে হলেও ভেতরে গলদের শেষ নেই। ওয়াসার পানি সরাসরি বোতলজাত করে বিক্রি করত মিরপুর 2 নম্বরের ফার্স্ট ট্রেড ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি। ছিল না পানির মান নিয়ন্ত্রণের কোনো ল্যাবরেটরি বা কেমিস্ট। নিম্নমানের প্লাস্টিকের জারেই সরবরাহ করা হতো পানি। অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংসের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে বিএসটিআই। এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও ও শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে 10 সদস্যের বিএসটিআই টিম। অভিযানে সড়কের পাশের বিভিন্ন দোকান থেকে দূষিত পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পানি সরবরাহকালীন সময়ে পিকআপ থামিয়েও ধ্বংস করা হয় মানহীন পানির জার। বিএসটিআই অনুমোদন নাই, পরীক্ষা নিরীক্ষা নাই এবং নিম্নমানের জারের, সুতরাং এরা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। যতদিন দূষিত পানি সম্পূর্ণরূপে নির্মূল করা না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান পরিচালনা করতে হবে। অভিযানকে সাধুবাদ জানালেও অনুমোদনহীন অবৈধ কোম্পানির কার্যক্রম পুরোপুরি বন্ধ করার দাবি এলাকাবাসীর। পিপাসা লাগলে ওই যে 2 টাকা নেয়, তাড়াতাড়ি যে খেয়েছি, কিন্তু কোনটা ভালো কি মন্দ এটা আমাদের যাচাই করার ক্ষমতা নাই। বুঝতে পারি না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমরা তো যা ভালো মনে করেই খাই। 2টা বোতল ভাঙলে লাভ নাই, যারা মেইন গুড়ার থেকে তাদেরকে ধরেন। গত বছরের 3 ডিসেম্বর বেআইনিভাবে খাবার পানি সরবরাহ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপরই অবৈধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযানে নামে বিএসটিআই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ফোরাম আসিয়ানকে কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদির সৌজন্য সাক্ষাতে কথা জানান শেখ হাসিনা। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বৈঠকের শুরুতেই টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান রেতনো মারসুদি। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশে ইন্দোনেশীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচনে যাচাই বাছাই করে গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন ফর্ম সংগ্রহের প্রথম দিনে সাংবাদিকদের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিন 160টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন, তাই সরগরম আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করতে দেখা যায় কার্যালয়ে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যাশীরা, তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের। সবাই সমর্থন করেছে, আমি 100% আশাবাদী, কারণ আমাদের মধ্যে দ্বিধা যুক্তি নেই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মনোনয়ন না পেলেও আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাব না, নৌকার বিপক্ষে যাব না। আশা করি আমি নৌকা পাবো। আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে যে কাজ করেছি, আমার এলাকার মানুষ আমার সাথে রয়েছে। নাম প্রস্তাব করার পর দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসে নাই, সে কারণেই একক প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এবং ফর্ম সংগ্রহ করেছি। ফর্ম বিক্রির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1,500-এরও বেশি মনোনয়ন প্রত্যাশী আবেদন করলেও ত্যাগী ও যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বিএনপিরও সমালোচনা করেন। যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব, তবে আমাদের দলের দীর্ঘদিনের
ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে। বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলে এসে এই অবস্থায় তারা বেসামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, এখানে কোনো যুক্তি নেই, এখানে কোনো বাস্তবতা নেই। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে 8 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। এবার 5টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 10ই মার্চ প্রথম ধাপে 87টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ঐক্যফ্রন্ট প্রার্থীদের সংসদে নিয়ে ক্ষমতাসীনরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের বৈধতা পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্ট কার্যালয়ে দলের সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়ার প্রশ্নই ওঠে না। তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করছে ঐক্যফ্রন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় কিনা, ঐক্যফ্রন্টের কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে জনগণকে বা বিশ্ববাসীকে দেখানো যায় কিনা। কিন্তু ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্যফ্রন্টের কেউ কোনো শপথ তো প্রশ্নই আসে না, যেহেতু আমরা নির্বাচনের রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি, কাজে সেখানে কেউ শপথ নেওয়ার কোনো বিষয় নাই, কারণ রেজাল্টটাই আমরা মানি নাই। ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা আরও শিথিল করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. মাহফুজুর রহমান সময় সংবাদকে জানান, সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থীরাও যাতে ভোটার হওয়ার সুযোগ পান সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইকরাম হুসাইনের রিপোর্ট। ডাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। অনেকের কাছে পরিষ্কার নয় ছাত্রত্বের ব্যাখ্যা। গত 29শে জানুয়ারি সিন্ডিকেট সভার পর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে, অনার্স, মাস্টার্স ও এমফিলের শিক্ষার্থীরাই ভোটার হতে পারবেন, বাদ পড়বেন অন্য যে কোনো কোর্সের শিক্ষার্থীরা। এবার যোগ্যতা আরও শিথিল করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয়। এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরেও যদি তারা কোনো না কোনো স্নাতক সম্মান বা 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অথবা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত মাস্টার্স প্রোগ্রাম এগুলির সমতুল্য যেসব করছে, যারা পড়াশোনা করছে, তাদের বয়স যদি 30 বছরের কম হয় তাহলে এটা এক ধরনের একটু ছাড় তো বটেই। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন। মাস্টার্সের সমমান বলতে কোন কোর্সগুলোকে বোঝানো হবে সেটি এখনো ঠিক করা হয়নি। চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায়। কোনো না কোনো বলতে এটা সমতুল্য তো হতে হবে। যদি এটা মাস্টার্স বা এমফিলের সমতুল্য না হয় তাহলে তো এটা হবে। সেগুলির কোনোটা মাস্টার্সের সমতুল্য, কোনোটা না, ওটা নির্ধারণ করার ব্যাপারটা আমরা এখন ঠিকঠাক করছি আর কি। ওটা দেখি, এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রশাসন মনে করেন, অন্য কোর্সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, এই কারণে তাদের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করবেন তারা। এই সংখ্যাটা হচ্ছে তাৎপর্যহীন, সুতরাং এটা আরো বিবেচনা করার সুযোগ আছে। চিফ রিটার্নিং অফিসার বা যে কেউই নির্বাচনের সাথে জড়িত, তিনি যদি সঠিকভাবে লিখিত যে গঠনতন্ত্র সেটা দেখে কোনো উদ্ধৃতি দিয়ে থাকেন সেটা ঠিক আছে, তা না দিলে নিজের মতো করে যদি বলেন তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। তবে অধ্যাপক সামাদ মনে করেন, বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের, যদিও উপাচার্য চাইলে জরুরি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রেমের সম্পর্ক ভেঙে দেয় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি থেকে পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ক্লাস শেষে হলো না বাড়ি ফেরা, ঘাতকের নির্মম আঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রী মুক্তার। পুলিশ জানায়, ক্লাস শেষে বাড়ি ফিরছিল ঝালকাঠি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা। নলছিটি উপজেলার বারৈকরণ এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুক্তার। আমার ছড়াই যাচ্ছে ছেড়াটাই, আর এরপর আমি সিকিউর শুনছি গলা কাটতে ফেলেছে। গলার সবকিছুই মানে দেখা যায়, রক্ত মানে অনেকগুলো পড়তে আছে। হেয়ার কাট নিয়ে গেছি তখন তো সবাই বলতেছে মারা গেছে। ওই ছেলে আরেকদিন ওর ফোন নেয়, তখন ও আত্মহত্যা করার চেষ্টা করে। ওই ছেলের নাম সোহাগ, ওর বাড়ি কলাপাড়া। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
কে বা কারা তাকে পোজ দিয়েছে বা কোপাইছে এটা আমাদের এখনো জানা না, তবে আমরা প্রাণ চেষ্টা করব এই হত্যার পিছনে যে বা যারা জড়িত আমরা তাকে অ্যারেস্ট করবো এবং আইন সোপর্দ করব। স্বজনদের দাবি, কলাপাড়া উপজেলার সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তা ভেঙে দেয়ায় মুক্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। সময় সংবাদ, ঝালকাঠি। বিনা দোষে টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় দুদকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনায় দুদকের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে কমিটি। এদিকে উচ্চ আদালতের নির্দেশে মুক্তির পর জাহালম বাড়ি ফেরায় খুশি স্বজনরা। তবে 3 বছরের আর্থিক দৈন্যতার কথা তুলে ধরে ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের বিচার চান তারা। উচ্চ আদালতের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রোববার রাতেই টাঙ্গাইলের ধুবড়িয়া এলাকার বাড়িতে ফেরেন জাহালাম মিয়া। এরপর থেকে পরিবারে বইছে আনন্দ উচ্ছ্বাস। সোমবার সকালে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষজন ও স্বজনরা। খুশির জোয়ার বইলেও দুশ্চিন্তা বেড়েছে জাহালামের স্বজনদের। 3 বছরে মামলা পরিচালনা করতে শেষ সম্বল হারানোর পাশাপাশি ঋণ করতে হয়েছে তাদের। আমরা খুব কষ্ট করছি, আমাকে এভাবে পরিস্থিতি গেছে, আমরা মানুষের কাছে চায়া চিন্তা খাইছি, আমরা একসাথে করে চাইলেন না খাইছি, আমরা কদুর পাতা বুঝি করে দিয়ে যাইলেন দেখাইছি, আমরা নুন দিয়ে চাইল ভেজে নুন দিয়ে গুলিয়ে পানি খাইছি, রাতে খাইয়া শুয়ে থাকছি, আমরা খুব কষ্ট করছি। আমার জীবন থেকে মূল্যবান 3টা সময় হারায় গেছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি যে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তার জন্য আমি ক্ষতিপূরণ দাবি করছি। এদিকে সোমবার বিকেলে কক্সবাজারে এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাহালাম ও তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই যে লোকটা আমি বলেছি খুব ক্যাটাগরিক্যালি বিভিন্ন সময়, একে রাষ্ট্রকে একে ক্ষতিপূরণ দিতে হবে। তার জীবনে 3.5 বছর ছিল দিনখানের ভিতরে, এবং আমাদের পক্ষ থেকে আমরাও চেষ্টা করেছি যে জাহালমকে আমাদের, আমি জানি না ওর এখানে চাকরি আছে কি নাই এখন কি অবস্থা, জাহালমকে আমরা আমাদের পক্ষ থেকে শুধু আইনি সহায়তা না, জাহালমকে পুনর্বাসনের জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মানবাধিকারণে আমরা একটা উদ্যোগ নেব। পাটকল শ্রমিক জাহালামের 3 বছর কারাভোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক পরিচালক আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহ 33টি মামলার প্রকৃত আসামির নাম আবু সালেক হলেও জেল খাটতে হয় নিরপরাধ জাহালামকে। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। পরে শুনানি শেষে আদালত জাহালামকে মুক্তির আদেশ দেন। এ ধরনের ঘটনাকে জজ মিয়া কাহিনীর সাথে তুলনা করে আদালত। আবু নোমান, সময় সংবাদ। প্রতিটি বিভাগীয় শহরে একটি করে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের অঙ্গীকার আগামী 5 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। বিকেলে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার দিবসের আলোচনায় একথা বলেন তিনি। 5 বছরের মধ্যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, প্রত্যেকটি ডিভিশনে একটি করে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল আমরা নির্মাণ করব। পাশাপাশি আমরা প্রত্যেকটা ডিভিশনাল শহরে একটি করে কিডনি হাসপাতাল আমরা নির্মাণ করব এবং প্রত্যেকটি জেলা হাসপাতালে একটি করে 10 বেডের একটি ইউনিট প্রতিটি জেলা হাসপাতালে আমরা ডায়ালিসিস ইউনিট আমরা নির্মাণ করব। যা জনবল দরকার সেই জনবলও আমরা সৃষ্টি করব। প্রতি বছর 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হলেও 1 বছরেই মৃত্যুর কাছে হার মানছে 1,09,000 রোগী। আক্রান্তের মাত্র 20 থেকে 25% চিকিৎসার আওতায় এলেও বেশিরভাগেরই ছুটে আসতে হয় রাজধানীতে। এ অবস্থায় 8টি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয় সরকার। তবে এক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজের সঙ্গে লেজুর না দিয়ে আলাদা স্থানে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব ক্যান্সার দিবসে আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। আমার একা তো আসা যায় না, আমি রুগী মানুষ, আমার সঙ্গে অথচ 2-3টে লোক দরকারি। এখন চায়নার ওষুধও আমার পেটে পড়েনি। চিকিৎসার আশায় 3 সপ্তাহে 3 দফা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আসেন জালালউদ্দিন। শরীরে থাকা ক্যান্সারের জীবাণু মুহূর্তের জন্য বসে না থাকলেও জালালউদ্দিনকে অনেকটা শুয়ে বসেই দিন পার করতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। 21 দিনের চেষ্টাতেও জোটেনি ওষুধ, বিছানা, প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ।
দূর দূরান্ত থেকে আসা অধিকাংশ রোগীরই রয়েছে সীমাহীন দুর্ভোগের গল্প। ক্যান্সারে আক্রান্ত হয়েও ঢাকা পর্যন্ত আসার চিন্তাও করতে পারেননি অনেকেই। তবে যারা এসেছেন তাদের অনেকেরই থাকা, খাওয়া, যাতায়াত সহ আনুষঙ্গিক ব্যয় ছাড়িয়ে যাচ্ছে প্রকৃত চিকিৎসার খরচকেও। 12 দিন ভিতরে কোনো বেডও ভাই নাই, চিকিৎসা চলছে না। টাকা চিন্তা, পোলাপানের চিন্তা, সংসারের চিন্তা, আমার জার্মিংয়ে সবগুলো টেনশন নিয়ে মাথায় নিয়ে আসতে হবে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য দেশের প্রায় 15 লাখ রোগীর একমাত্র ঠিকানা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। সুচিকিৎসার আশায় রোগী ও স্বজনরা দফায় দফায় ঢাকা আসতে বাধ্য হওয়ায় নিঃস্ব হচ্ছে লাখো পরিবার। তাই নাগালের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি বিভাগে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে কটা প্রধান পদ্ধতি এবং বিভাগ দরকার, যেমন সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি, এর পাশাপাশি প্রতিরোধ, গবেষণা এবং রোগ নির্ণয়, এই সবগুলো নিয়ে শুরু হোক শুরু থেকেই, তাহলে আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতিতে ব্যাপক একটা পজিটিভ ভূমিকা রাখবে। এই 8টি সেন্টার নির্মিত হলে 5 বছরেই দেশের ক্যান্সার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মত জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট পরিচালকের। প্রত্যেক সেন্টারে একটা লাইনাক, একটা কোবল্ট, একটা সিটি সিমুলেটর, একটা কনভার্স সিমুলেটর, একটা ব্রেকিথেরাপি, এটুকু দিয়ে কিছু ম্যানপাওয়ার আমরা দিয়ে দেবো এবং সার্জন গাইনি যারা ইন্টারেস্টেড তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে আমরা কাজগুলি করা যাবে। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই ক্যান্সারের সাধারণ লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সড়ক পথে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জোলি। 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। জেলখানার 120 জন চিকিৎসকের পদ খালি, এ বিষয়ে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সহ 7 জনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, দেশের 68টি জেলে 95,000-এর বেশি বন্দীর জন্য 129 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র 9 জন। দ্রুত 120টি পদে চিকিৎসক নিয়োগে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নোটিশে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ইন্সপেক্টর জেনারেল অব প্রিজনকে বিবাদী করা হয়। এছাড়া সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট করেছেন 5 জন আইনজীবী। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসি সভাপতি ও বিএমএ কে রেসপন্ডেন্ট করা হয়েছে। কোনো হয়রানি ছাড়াই সব মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সকালে রাজধানী মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজলভ্য বিদ্যুৎ সেবা দিতে সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, তারই অনুপ্রেরণায় আমরা সরকারের সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। মানুষ কেন হয়রানি হয় মানুষের, যদি আমরা তাদের সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিই। এই শুধু এই এলাকায় এরকম নিম্ন আয়ের আরো এলাকায় আমি গিয়েছি, সেখানে মানুষের কাছে বিদ্যুতের সেবাটা পৌঁছায় দিচ্ছি। মানসম্পন্ন সেবা যদি দিতে পারি, তাহলে আমরা মনে করবো আমাদের কাজ যথার্থ হয়েছে। নিম্নমানের উপাদান দিয়ে খাবার তৈরি সহ নানা অনিয়মের দায়ে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে 8টি প্রতিষ্ঠানকে 20 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে 3টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুপুর 1টার দিকে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে অভিযান শুরু করে র্যাব। এ সময় বেশ কয়েকটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাবার পাওয়া যায়। অনিয়মের দায়ে মুঘল মহল ইন্ডিয়ান স্পাইসি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কিচেন, কিং ফিশ, কিং বার্গারকে সহ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 15 দিনের জন্য সিলগালা করে দেওয়া হয় কয়েকটি দোকান। র্যাব জানায়, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক দিন ধরেই
ভোক্তারা অভিযোগ করে আসছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর কর্ণফুলী নদীর দুপার দখলমুক্ত করতে অভিযান, গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা, স্থায়ী সমাধানের পরামর্শ। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন 349 জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ, নাইকো দুর্নীতি মামলায় 1 যুগ পর নথি চাওয়ায় আইনজীবীদের বাকবিতণ্ডা। ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা শিথিল করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটার হওয়ার সুযোগ পেতে পারেন সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থীরা। এবং ঝালকাঠিতে কলেজ থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রেমের সম্পর্ক ভাঙার জের বলছেন স্বজনরা, অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে পুলিশ। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।